শুনছেন মিস্ট্রি স্টেশন। আজ আপনাদের জন্য থাকছে সত্যজিৎ রায়ের গল্প ভূত। গল্পটি আমরা নিয়েছি নওরোজ কিতাবিস্তান প্রকাশনীর আরও সত্যজিৎ গ্রন্থ থেকে। গত পর্বে আপনারা শুনেছিলেন এর প্রথম পর্ব, আজ থাকছে শেষ পর্ব। যারা প্রথম পর্ব শুনতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রথম পর্বের লিঙ্ক। তাহলে শুনতে থাকুন সত্যজিৎ রায়ের গল্প ভূত। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে? অক্রুরবাবু চেয়ারটায় বসলেন। তা হঠাৎ এ মতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছি সেটা বোধহয় বুঝতে পারছেন। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছিলেন আপনি। তবে এটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তিই কিন্তু আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে বেঁচে আছি এর জন্যই। অক্রুরবাবু এখনো ভূতর দিক থেকে চোখ সরাননি। বললেন, তুমি জানো কি না জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল। স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে ভূত ভূত বলে টিটকিরি শুনতে হয়, সেটা কি খুব সুখকর বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে? তুমি কি ভেবেছ আমি এটা এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং। টিমটিম করে দুটি মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সে আলোয় নবীন দেখল অক্রুরবাবুর চোখ দুটো স্টেজে যেমন জলজল করে, ঠিক সেইভাবে জ্বলছে। ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেয়ালে। টেবিলের উপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনর, নির্বাক। তুমি জানো কিনা জানি না, বললেন অক্রুরবাবু, ভেন্ট্রিলোকুইজমেই কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখায়নি, কারণ সেসব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসেবে আমি সে জাদু ব্যবহার করব না, এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে। সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারী জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কোনোদিনই শেখায়নি। ম্যাজিকের রাস্তা জাদুকরদেরকে নিজেদেরই করে নিতে হয়, যেমন তুমি করে নিয়েছ। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছ, সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এটুকুই বলতে এসেছি তোমাকে। অক্রুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোঁফ এতদিন কাঁচা ছিল, এই সবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকে কিছু পাকা চুল লাগিয়ে রেখেছ। যাক, আমি তাহলে আসি। অক্রুরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল ঠিকই, দু একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোঁফে রয়েছে বটে, এটা নবীন এতদিন লক্ষ্য করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিয়ে নিলে সে নবীনের খুবই কাছে এসে পড়ে, আর সব সময় তার দিকে তাকিয়েই কথাবার্তা চলে। সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এই নিয়ে ভাবে না। দেখার ভুল সব মানুষেরই হয়। মুখ চোখের দিকেই বেশি দৃষ্টি দিয়েছে নবীন, চুলটা তেমন ভালো করে দেখেনি। কিন্তু তাও মন থেকে খটকা গেল না। ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস বানিয়ে নিয়েছিল। সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিতপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতকে বার করে সে মেঝেতে রেখে নবীন বলল, দেখুন তো,
এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সে কি আপনারই দেয়া? আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল, এ আবার কি বলছেন স্যার? পাকা চুলের কথা তো আপনি বলেননি। বললে কাঁচা পাকা মিশিয়ে দিতে তো কোনো অসুবিধে ছিল না, দুরকম চুলি তো আছে স্টকে, যে যেমনটি চায়। ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি? ভুল তো মানুষের হয় বটেই, তবে তেমন হলে আপনি পুতুল নেবার সময় বলতেন নাকি? আমার কি মনে হয় জানেন স্যার, অন্য কেউ এসে এ চুল লাগিয়ে দিয়েছে, আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই, নবীনের অজান্তেই ঘটনাটা ঘটেছে। চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূতর জনপ্রিয়তার এইটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে। লোডশেডিং নিয়ে রসাল কথোপকথন চলছে ভূতু আর নবীন। নবীন দেখল যে ভূতর উত্তরে সে যে সব সময় তৈরি কথা ব্যবহার করছে তা নয়, তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না, বড় জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে এ একেবারে নতুন অভিজ্ঞতা। অবশ্যই তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুব লাকসইভাবেই ব্যবহার হচ্ছিল, আর লোকেও তারিফ করছিল খুবই। ভাগ্যিস তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি। তার সবসময় মনে হচ্ছিল অন্য একজন কেউ যেন অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে। কপালের তিলটা কি ছিল আগে? না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসেই নবীন প্রথম লক্ষ্য করেছে অক্রুর বাবুর কপালের তিলটা। খুবই ছোট্ট তিল, প্রায় চোখে পড়ার মতো নয়। ভূতর কপালেও এখন দেখা যাচ্ছে তিলটা, আর সেই সঙ্গে আরো কিছু, আরো খান দশেক পাকা চুল, আর চোখের তলায় কালি। এই কালি আগে ঠিক ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল। তার ভারী অস্থির লাগছে। ম্যাজিকের পূজারি সে, কিন্তু এ ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিককে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি। যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে। অথচ এক দৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না। চোখের সেই ঢুলু ঢুলু চাহনি, ঠোঁটের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই অসার, নির্জীব। অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে। আর নবীন কেন জানি বিশ্বাস করে পরিবর্তনগুলো অক্রুর চৌধুরীর মধ্যেও ঘটছে। তার চুলে পাক ধরেছে, তারও চোখের তলায় কালি পড়েছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই। যেমন, আজ দিনটা বেজায় গোমট করেছে না রে ভূতু? হুঁ, গেজায় গোমট। তবে তোর সুবিধে আছে, ঘাম হয় না। কোতুলের আগার ঘাম, হা 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 হা। আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল, এইসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে, কর্মফল, কর্মফল। কর্মফল? নবীনের ঠোঁট দিয়েই উচ্চারণটা হয়েছে যেমন হয় স্টেজে, কিন্তু উত্তরটা তার জানা ছিল না। এটা তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে। সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেল না। এমনিতে রাত্রে ওর ঘুম ভালোই হয়, কিন্তু সাবধানের মার নেই, তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল। 11টা নাগাদ বুঝতে পারল বড়িতে কাজে দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুজে এলো।
ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রিরে। ঘরে কে কাশলো? সে নিজে কি? কিন্তু তার তো কাশি হয়নি, অথচ কিছুক্ষণ আগে থেকেই যেন খুব খুব শব্দ শুনতে পাচ্ছে সে। ল্যাম্পটা জ্বালালো নবীন। ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই, অনড়। তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝোঁকা। তার ডান হাতটা ভাঁজ হয়ে বুকের কাছে চলে এসেছে। নবীন ঘড়িতে দেখল 3:30। বাইরে পাহারাওয়ালার লাঠির ঠক ঠক, দূরে কুকুর ডাকছে। একটা প্যাঁচা কর্কশ্বরে ডাকতে ডাকতে উড়ে গেল তার বাড়ির উপর দিয়ে। পাশের বাড়িতে কারোর কাশি হয়েছে নিশ্চয়ই, আর জানালা দিয়ে হাওয়া এসে ভূতর শরীরটাকে সামনে ঝুঁকিয়ে দিয়েছে। 20 শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতুক ভয় অত্যন্ত বিসদৃশ্য। নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলে রিক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান। যথারীতি তার আইটেম হলো শেষ আইটেম: আধুনিক গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, কত্থক নাচ ও তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ি থেকে বেরোবার আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা করার সবই করেছে নবীন। গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগ পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে। এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে। কিন্তু সর্বনাশ হলো ভূতর উত্তরে। এ উত্তর দর্শকের কানে পৌঁছবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে সে গলা। আর এটা শুধু ভূতর গলা, নিজের গলা সাফ এবং স্পষ্ট। লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পিছনের দর্শক। সামনের দর্শক অপেক্ষাকৃত ভদ্র, তাই তারা আওয়াজ দিলেন না। কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছে না। আরও 5 মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো। এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সেদিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করল। এ অবস্থায় টাকা নেওয়া যায় না। এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না। অল্প দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং এ বিশ্বাস নবীনের আছে। ভাদ্র মাস, গরম প্রচণ্ড, তার উপরে এই অভিজ্ঞতা। নবীন যখন বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে, যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল। ভূতর দোষ মানে তারই দোষ। টেবিলের উপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার, রাত 12টার আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই না, ভূতর গালে চকচকে ভাবটা আর নেই। ভূতু শুকিয়ে গেছে, আর ভূতর চোখ লাল। এই অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরো 2 পা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে। 2 পার বেশি এগোনো সম্ভব হলো না নবীনের। একটি জিনিস চোখে পড়ায় তার চলা আপনি বন্ধ হয়ে গেছে। ভূতর গলা বন্ধ কোটের বুকের কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি। ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে 2টি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর প্রচণ্ড বিস্ময় থেকেই নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে পড়ল, ভূত। আর সেই সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে। ভূত নয়,
আমি অক্রুর চৌধুরী। নবীন জানে যে সে নিজে এই কথাগুলো উচ্চারণ করেনি। কণ্ঠস্বর ওই পুতুলের। অক্রুর চৌধুরী কোনো এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন। নবীন চেয়েছিল অক্রুর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এ জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হলো। একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না। তার কপালে ঘাম নেই। তার চোখের লাল ভাবটা আর নেই। চোখের তলায় আর কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল। একটা তফাৎ হয়ে গেছে কেমন করে জানি এই অল্প সময়ের মধ্যেই। ভূতর মাথা আর ঘোরানো যাচ্ছে না, চোখ নাড়ানো যাচ্ছে না, যন্ত্রপাতিতে জ্যাম ধরে গেছে। আর একটু চাপ দিলে ঘুরবে কি মাথা? চাপ বাড়াতে গিয়ে ভূতর মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরদিন সকালে সিঁড়িতে নবীনের দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুৎসুদ্দির সঙ্গে। ভদ্রলোক অভিযোগে সুরে বললেন, কই মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিনও আমাকে। সে যে ভেন্টিকোলোজিয়াম না কি? পুতুল নয়, বলল নবীন। এবার অন্য ম্যাজিক ধরব। আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো, কিন্তু হঠাৎ এ প্রসঙ্গ কেন? আপনার এক জাত ভাই যে মারা গেছে দেখলুম কাগজে, অক্রুর চৌধুরী। তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি। তা কিসে গেলেন? হৃদরোগ, বললেন সুরেশবাবু। আজকাল তো 70% জনই যায় ওই রোগেই। নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে মৃত্যুর টাইম হলো গতকাল রাত 12:10। মিস্ট্রি স্টেশনে এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের গল্প ভূত। আশা করি গল্পটি আপনাদের জন্য উপভোগ্য করতে পেরেছি। আবার ফিরে আসব পরবর্তী কোনো গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।